2016 নারী টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ বাছাই পর্বের সেমিফাইনালে জিম্বাবুয়েকে 31 রানে হারালো জাহানারার দল। রংপুরকে হারিয়ে টানা তৃতীয় জয় বরিশালের, চিটাগংকে হারালো কুমিল্লা। বিপিএল এর কোয়ালিফায়ার নিশ্চিত হলো মাশরাফি ও মাহমুদুল্লাহর দলের। দুর্নীতির অভিযোগে ফিফার দুই সহ সভাপতি আলফ্রেদো হাউইট ও হুয়ান অ্যাঙ্গেল নাপুত জুরিক থেকে গ্রেফতার। 2026 সাল থেকে 40 দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা। এবং কোপা দেল রেতে বিতর্কের রাতে জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞায় থাকা চেরি শেফকে মাঠ থেকে নামানোয় আসর থেকে বাদ পড়ার শঙ্কা লস ব্লাঙ্কোসদের। দেখছিলেন খেলার সময় শিরোনাম। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। আগামী বছরের টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশের নারী ক্রিকেট দল। বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে 31 রানে হারিয়ে ফাইনালে উঠেছে জাহানারা আয়েশারা। শনিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ের নারীরা। তবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আয়েশা শায়লারা। দলীয় 10 রানে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। পরে দলের হাল ধরেন শারমিন আর ফারজানা হক। নির্ধারিত ওভার শেষে 89 রানে নিজেদের ইনিংস শেষ করে বাংলাদেশ। দলের হয়ে ফারজানা হক সর্বোচ্চ 43 রান করেন। তবে ব্যাটিং পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী না হলেও রুমানা শায়লাদের বোলিং দৃঢ়তায় চাপের মুখে পড়ে জিম্বাবুয়ের মেয়েরা। 90 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। পরে 5 বল বাকি থাকতে মাত্র 58 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের নারীরা। দলের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ। এবার বিপিএল এর খবর। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে আসরে টানা তৃতীয় জয়ের পাশাপাশি বরিশাল বুলসও নিশ্চিত করেছে কোয়ালিফায়ার। টস হেরে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 104 রান সংগ্রহ করে রংপুর। তবে বাজে আবহাওয়ার কারণে প্রায় 45 মিনিট খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে বরিশালের টার্গেট দাঁড়ায় 13 ওভারে 75 রান। 4 উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল বুলস। আর বোলিং অনুকূল কন্ডিশনের সুবিধা নিয়ে প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলে বরিশালের বোলাররা। রংপুরকে শুরুর ধাক্কাটা দেন আলামিন হোসেন। সৌম্যর গোল্ডেন ডাকের পর উইকেটে থিতু হওয়ার আগেই মাত্র 1 রান করে দলীয় 10 রানে আলামিনের দ্বিতীয় শিকারে পরিণত হন রাইডার্স আইকন সাকিব। এরপর ভালোই খেলতে থাকা জহুরুল 24 ও মিথুন 2 রানে আউট হন। 36 রানে 4 উইকেট হারিয়ে দল যখন ব্যাকফুটে তখন মিসবাহ আর পেরেরার ব্যাটেই ভরসা খুঁজছিল রাইডার্স। দলীয় 54 রানে পেরেরা আউট হওয়ার পর ধীরগতির মিসবাহও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত 22 রানে স্বদেশী মোহাম্মদ সামির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে শেষের দিকে আলামিনের 17 আর ওয়াহাব রিয়াজের 12 রানে ভর করে 9 উইকেটে 104 রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে বরিশালের শুরুটাও ভালো হয়নি। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান এভিন লুইস আউট হন ব্যক্তিগত 4 রানে। তবে বৃষ্টির কারণে টার্গেট কমে আসলে হিসেবটা আরো সহজ হয়ে যায় বুলসদের। মারমুখী ঢঙে খেলতে থাকা রনি তালুকদার ব্যক্তিগত 23 ও মেহেদি মারুফ 3 রানে সাজঘরে ফেরেন। 42 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বরিশাল। তবে এরপর নাদিফকে সঙ্গে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহ। দুজনে মিলে গড়েন 30 রানের জুটি। দলীয় 72 রানে আরাফাত সানি 16 রান করা নাদিফকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করলেও তা রাইডার্সদের হার এড়াতে পারেনি। মাহমুদুল্লাহর অপরাজিত 23 রানে ভর করে শেষ পর্যন্ত 4 উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। মাকসুম আলম খান, সময় সংবাদ। বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচ হারের জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি বাকি 3টি ম্যাচে জয় নিয়ে কোয়ালিফাইং পর্বে পা রাখতে চায় রাইডার্স। অন্যদিকে বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জয়ের পুরো কৃতিত্ব দিলেন দলের বোলারদেরকে।
As I said, it was a difficult wicket to bat on. আসলে ব্যাটসম্যানরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি, খুবই বাজে ব্যাটিং করেছি আমরা। আর উইকেটের চরিত্র ভিন্ন প্রকৃতির ছিল। প্রথমে ব্যাটিং করা কষ্টসাধ্য হলেও বৃষ্টির পর উইকেট যথেষ্ট ব্যাটিং সহায়ক হয়ে পড়ে। যাই হোক, সামনের ম্যাচগুলো জিতেই কোয়ালিফাইং পর্বে নাম লেখাতে চাই আমরা। Which will be very important for us. because the condition was a bit overcast, but credit. সামি আলামিনদের পাশাপাশি তাইজুল প্রসন্ন সবাই ভালো বল করেছে, তাই আমাদের জন্য কাজটা সহজ হয়েছে। বাকি ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আশা করি সবকিছু ঠিকঠাক থাকবে। Once again, really good effort. এদিকে বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাটিতে শেষ ম্যাচেও ব্যর্থ চিটাগং ভাইকিংস। বিপিএল এর 20তম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 5 উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 136 রান সংগ্রহ করে ভাইকিংস। জবাবে 2 বল হাতে রেখে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। ম্যাচ সেরা হয়েছেন ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি রিক্রুট শোয়েব মালিক। বিপিএল এর তৃতীয় আসরে এখন পর্যন্ত যে কটি বিতর্কের জন্ম হয়েছে তার অধিকাংশের সাথে জড়িয়েছিল চিটাগং ভাইকিংসের নাম। বন্দরনগরীতে বিপিএল এর শেষ ম্যাচটিও হয়ে থাকলো স্মরণীয়, তবে নেতিবাচকভাবে। স্বাগতিকদের দেয়া 137 রানের টার্গেটে ব্যাট করতে নামা কুমিল্লার ইনিংসের দ্বিতীয় ওভারে ইমরুল কায়েসকে অবৈধভাবে বাধা দেন চিটাগং এর দিলশান। এতেই স্বাগতিকদের শাস্তি হিসেবে কুমিল্লার দলীয় স্কোরে যোগ হয় 5 রান। যদিও এর আগে কুমিল্লাকে 137 রানের টার্গেট দেওয়া চিটাগং এর শুরুটা হয়েছিল দারুণ। দলীয় 3 রানে আউটের খাতায় কুমিল্লার লিটন দাস। আহমেদ শাহজাদের টেস্ট মেজাজের ব্যাটিং যেমন হয়েছে বিরক্তির কারণ, তেমনি কুমিল্লার জয়কেও করেছে কষ্টসাধ্য। 28 বলে 35 রান করে ইমরুল কায়েস আউট হবার পর ব্যাটিং এ নামেন শোয়েব মালিক। কিন্তু শাহজাদ উইকেট আঁকড়ে থাকায় ব্যাটিং এর সুযোগ খুব একটা পাননি এই অলরাউন্ডার। তাই তো ম্যাচে যেমন উত্তাপ বাড়ে তেমনি চাপ বাড়ে ভিক্টোরিয়ান্সের। যদিও তাসকিনের 1 ওভারে টানা 3-4 মেরে দলকে সেই চাপ থেকে কিছুটা মুক্ত করেন শাহজাদ, কিন্তু স্বদেশী বিলওয়াল ভাট্টির শিকার হয়ে আউট হন 37 রানে। দুর্দান্ত মোহাম্মদ আমির একই ওভারে কুমিল্লার 2 ব্যাটসম্যানকে বিদায় করে আবারও ম্যাচের ভাগ্য নিয়ে আসেন নিজেদের দিকে। কিন্তু অভিজ্ঞ শোয়েব মালিক শেষ ওভারে 6 মেরে নিশ্চিত করেন দলের জয়। সেই সঙ্গে বিপিএল এর কোয়ালিফায়ারও নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তুজার দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেখছেন খেলার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, আর বেশি নেটে ভিডিও আপ সারাক্ষণ। বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে। যে কোনো বড় দলের জন্য বাংলাদেশ এখন শক্ত প্রতিপক্ষ। টাইগারদের নিয়ে সময় সংবাদে এমন মন্তব্য করেছেন ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। কুমারা সাঙ্গাকারার মতো গ্রেটদের পাশাপাশি মুস্তাফিজুর রহমান, নাসির হোসেনদের নিয়ে ব্যাটিং বোলিংয়ে দারুণ কম্বিনেশন থাকায় বিপিএল এর শিরোপার জন্য অন্যতম দাবিদার ঢাকা মনে করেন এই লঙ্কান। নাসির সুলতানের রিপোর্ট। পঞ্চমবারের মতো বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। বিপিএল এ খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এখানকার মানুষদের আতিথেয়তায় মুগ্ধ তিনি। এদেশের ক্রিকেটকে যতটা সম্মান করেন, সাকিব তামিমদের সাম্প্রতিক পারফরমেন্সে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে ভাবেন শ্রীলঙ্কার জন্য শক্ত এক প্রতিপক্ষ হিসেবেও। ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স অসাধারণ। অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও ভালো ক্রিকেট খেলছে। যে কোনো দলের জন্যই বাংলাদেশ এখন শক্ত প্রতিপক্ষ। বিপিএল এর মতো এমন আয়োজন নিয়মিত হলে এখানকার ক্রিকেট আরো উন্নত হবে। দেশি বিদেশিদের নিয়ে গড়া ডায়নামাইটসের যে টিম কম্বিনেশন, তাতে ঢাকাও শিরোপার অন্যতম দাবিদার বিশ্বাস থিরিমান্নের। নিজের ব্যাটিং আইডল কুমার সাঙ্গাকারাকে দলে পেয়ে উজ্জীবিত এই ব্যাটসম্যান। সাথে মুস্তাফিজ, নাসিরদের মতো ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গী হিসাবে পেয়ে বিপিএল এর বাকি পথটুকুতে সাফল্যের আশা করেন এই লঙ্কান। সাঙ্গাকারা দলে থাকাটা যে কোনো দলের জন্যই বড় এক শক্তি। ঢাকা ডায়নামাইটসের যারা ঘরোয়া ক্রিকেটার আছেন তারা খুব প্রতিভাবান। ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টেই ঢাকা এক ব্যালেন্স দল, তাই শিরোপা জয়ের আশা আমরা করতেই পারি। বিপিএল এর প্রথম পর্বে ঢাকার উইকেট কথা বলেছে বোলারদের পক্ষে। ব্যাটসম্যানদের বেশ বেগ পেতে হয়েছে রান করতে। মিরপুরের উইকেট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। রানের দেখা পেতে তাই প্র্যাকটিস সেশনে মনোযোগী লাহিরু। সফল হতে মরিয়া বাকি ম্যাচগুলোতে। ঢাকার উইকেট
ক্রিকেটে রান করা কষ্টসাধ্য। এখানে বল খুব লো হয়, তবে এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। সুযোগ আছে নিজেদের সামর্থ্য প্রমাণেরও। নিজের ব্যাটিং দিয়ে দলের জয়ে অবদান রাখতে চাই। ক্রিকেট শুধু একটি খেলা নয়, ধৈর্য, সহিষ্ণুতা আর যে কোনো পরিস্থিতিতে কি করণীয় তার এক উপযুক্ত শিক্ষা। সাঙ্গাকারার মতো গ্রেটদের কাছ থেকে বাংলাদেশের তরুণরা শিখবেন আর অনেক কিছু। এগিয়ে যাবে এদেশের ক্রিকেট। শুভকামনা এই লঙ্কান ক্রিকেটারের। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, কমলাপুর স্টেডিয়ামে টার্ফ ব্যবহারের জন্য ফিফার ছাড়পত্র পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফ্লাড লাইট, গ্যালারি ও আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম করতে উদ্যোগ দ্রুতই। দক্ষিণ আফ্রিকা ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ 7 উইকেটে 231 রান। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। 89 রান নিয়ে রাহানে এবং 6 রান নিয়ে অপরাজিত থাকা অশ্বিন দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। সিরিজে 2-0 এগিয়ে রয়েছে স্বাগতিকরা। দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রয়েডের বোলিং তোপে স্কোরবোর্ডে 66 রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন মুরলী বিজয়, শিখর ধাওয়ান ও পূজারা। এরপর টিম ইন্ডিয়ার হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও রাহানে। ক্যারিয়ারের 12তম 50 থেকে মাত্র 6 রান দূরে থাকতে প্রাইডের তৃতীয় শিকার হন কোহলি। উইকেটে থিতু হওয়ার আগেই ফেরেন রোহিত শর্মা ও ঋদ্ধিমান সাহা। জাদেজা ফেরেন দলীয় 198 ও ব্যক্তিগত 24 রানে। উইকেট পতনের মিছিলে এক প্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের 8ম 50 তুলে রাহানে অপরাজিত রয়েছেন 89 রানে এবং অশ্বিন অপরাজিত রয়েছেন 6 রানে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠ ব্যবহার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফিফা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এদিকে মাঠ বুঝে পাওয়ায় এবার স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা শুরু করেছে ফুটবল ফেডারেশন। ফিফা গোল প্রজেক্টের আওতায় গেল বছরের নভেম্বরে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছিল টার্ফ বসানোর কাজ। চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও শুল্ক সংক্রান্ত জটিলতায় মাঝপথে বন্ধ ছিল এই কার্যক্রম। পরবর্তীতে সমস্যার সমাধান হলে গেল মাসে শেষ হয় বাকি কাজ। তারপরও অপেক্ষা ছিল ফিফার ছাড়পত্রের জন্য। নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর গেল নভেম্বরে কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে আসে ফিফা প্রতিনিধি দল। আর পর্যবেক্ষণ শেষে মাঠ ব্যবহার করতে বাফুফেকে ছাড়পত্র দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা থেকে আমাদেরকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম মাঠটি বাফুফে কর্তৃক বাফুফের যে কোনো অফিসিয়াল কম্পিটিশন বা অন্য কোনো যে কোনো ফুটবল খেলার জন্য আমরা ব্যবহার করতে পারি। এই মাঠটি অফিসিয়ালি বুঝে পাচ্ছি মর্মে সকল কাগজপত্র আমরা সাইন করেছি, যেটা আমরা ফিফার কাছে পাঠিয়ে দিব। এদিকে মাঠ বুঝে পাওয়া এবার স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়নে কাজ শুরু করেছে বাফুফে। উদ্যোগ নিয়েছে মাঠের ফ্লাড লাইট, গ্যালারি, ড্রেসিং রুম এবং মিডিয়া বক্স আন্তর্জাতিক মানের করতে। ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য ন্যূনতম যে পরিমাণ ফ্লাড লাইট প্রয়োজন সেখানে সেই পরিমাণ ক্যাপাসিটি নেই। এখানকার হসপিটালিটি বক্সের ফ্যাসিলিটিসগুলো উন্নত করা, মিডিয়া ফ্যাসিলিটিসগুলো উন্নত করা, স্টেডিয়ামের সিটিং ক্যাপাসিটি বাড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি এবং মাননীয় উপমন্ত্রী জনাব আরিফ খান জয়, তাদের কাছে আমরা সম্প্রতি অ্যাপ্রোচ করেছি। কমলাপুরের টার্ফ বুঝে পাওয়ার পর এবার বাফুফের ভাবনায় সিলেট একাডেমি মাঠ। আর এ ব্যাপারে ইতোমধ্যে ইতিবাচক ইঙ্গিত দিয়ে রেখেছে ফিফা। ফিফা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে পরবর্তী গোল প্রজেক্টের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনের তৃতীয় দিনেও ব্যর্থতার বৃত্তে স্বাগতিক শাটলাররা। দেশের প্রতিভাবান খেলোয়াড়দের আরো পরিচর্যার পরামর্শ বিদেশি কোচের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে করা হলো রাজনৈতিক সমাবেশ। এবারে সমাবেশটি হলো বাফুফের সহ সভাপতি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়ের পক্ষে। কিন্তু ফুটবল ফেডারেশনের মতো অরাজনৈতিক অঙ্গনে কেন এই আয়োজন, এমন প্রশ্নের জবাব দেয়নি বাফুফের কোনো কর্মকর্তা। হঠাৎই সরগরম বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যালয়। গোটা কয়েক পরিচিত মুখ, সাথে আছে অপরিচিতরাও, যাদের মধ্যে অধিকাংশ আবার জড়িত কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে। কিন্তু বাফুফেতে কেন এমন আয়োজন?
যার জবাবটা মিলতে অবশ্য সময় লাগেনি খুব একটা। খবরটা বুধবারের। হঠাৎই গণমাধ্যমের শিরোনামে বাফুফের সহসভাপতি আরিফ খান জয়। বিষয়টি যে নতুন তা নয়, জাতীয় দলের জার্সি গায়ে এর আগেও বেশ কয়েকবার খবরের শীর্ষে ছিলেন এই ফুটবলার। তবে এবার তার শিরোনামে আসাটি সম্পূর্ণই নেতিবাচক, একই সাথে রাজনৈতিকও। আরিফ খান জয়ের পক্ষে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাফুফের আরেক সহসভাপতি বাদল রায়। মাইক্রোফোন হাতে বক্তব্যও দিয়েছেন মিনিট খানেক। তবে বাফুফের মতো অরাজনৈতিক অঙ্গনে কেন আবারও এমন আয়োজন, এর উত্তর মেলেনি বাফুফের কোনো কর্মকর্তার পক্ষ থেকে। কিছুদিন আগে শেখ জামাল সভাপতি মঞ্জুর কাদেরের বিপক্ষে স্লোগানে উত্তপ্ত হয়েছিল বাফুফে প্রাঙ্গণ। সেই রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনায় সমালোচিত হলো দেশীয় ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন এশিয়া গেমসকে সামনে রেখে 27 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। 43 জনের প্রাথমিক স্কোয়াড থেকে সদস্য সংখ্যা কমিয়ে এই দল ঘোষণা করা হয়। দল 27 সদস্যের হলেও দলের সাথে অনুশীলন করবেন 26 জন। যুব এশিয়া কাপে খেলার সময় বাংলাদেশের ডিফেন্ডার খোরশেদের নাক ভেঙে যাওয়ায় তিনি দলের সাথে অনুশীলনে যোগ দিতে পারবেন না। দলে অসীমের পাশাপাশি গোলরক্ষক হিসেবে ফিরেছেন জাহিদ হোসেন। এছাড়া কিছুদিন আগে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা জিমি, পিন্টু, রানা রয়েছেন এই দলে। দলের বাকি সদস্যরা হলেন নিপ্পন, আশরাফুল, শীতুল, রেজাউল, তাপস, বেলাল, চয়ন, সোহাগ, নাইম, সারোয়ার, রাব্বি, নিলয়, ইরফান, সাব্বির, আরশাদ, মিমো, কৌশিক, মিলন, রুম্মান, কৃষ্ণ ও ইমন। পুরো দলই মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের তত্ত্বাবধানে অনুশীলন করে যাচ্ছে। বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খবর। প্রতিযোগিতার তৃতীয় দিনেও ব্যর্থতার বলয় ছেড়ে বের হতে পারেনি বাংলাদেশের শাটলাররা। সেরা 16-র একটি ম্যাচে ওয়াক ওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ছাড়া বাকি 3টি ইভেন্টেই অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের মুখে ছিল বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা। পাশাপাশি শাপলা এলিনরা আরও বেশি পরিচর্যা করার পরামর্শ দিলেন বিদেশি দলের কোচ। বাংলাদেশ আন্তর্জাতিক ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেও ব্যর্থ ছিল দেশি শাটলাররা। শুরুতেই সেরা 16-র মিশ্র দ্বৈতে প্রথম সেটে 21-11 গেম ও দ্বিতীয় সেটে 21-6 গেমে থাইল্যান্ডের কাছে হেরে যায় স্বাগতিকরা। তবে দেশি শাটলারদের অসহায় আত্মসমর্পণ চোখে পড়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 35 নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের আইসিস ওয়াং এর সাথে দুলালী হালদারের এককের খেলায়, যেখানে দুই সেটেই 21-6 গেমে হারতে হয় তাকে। আরেক ম্যাচে রাশিয়ার সেলিয়া পলিকারপোভার কাছেও হেরে যান এলিনা সুলতানা। তবে ব্যর্থতার জন্য স্বল্প সময়ের প্রস্তুতি ও প্রতিপক্ষের সাথে দক্ষতার ব্যবধানকে দুষলেন দেশি শাটলাররা। আমাদের যদি আরো প্রশিক্ষণের ব্যবস্থা করত তাহলে আমরা অনেক আরো ভালো খেলতে পারতাম। ইউএস তো অনেক ভালো র্যাঙ্কিংয়ে ওরা আছে, তাদের প্র্যাকটিসের যে ফ্যাসিলিটিস আমাদের সেই অনুযায়ী আমাদের কিছুই না। আমাদের দেখা যাচ্ছে যে গেমের 3-4 মাস আগে প্র্যাকটিস করলাম, তারপরে গেম খেললাম। আমরা এতে করে আমাদের ভালো খেলা আশা করা যায়, কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায় না। কিন্তু তাদের প্রতিপক্ষের মুখে এদেশি শাটলারদের প্রশংসা ঝরলেও ব্যাডমিন্টনে ভালো করতে আরো বেশি পরিশ্রম করার পরামর্শ তাদের। বাংলাদেশের ব্যাডমিন্টনে ভালো করতে হলে আরো পরিশ্রম করতে হবে, তবে এখনো তারা খুব একটা পিছিয়ে নেই। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আসতে পেরে ভালো লাগছে। এর আগে কখনো এদেশের কাউকে প্রতিপক্ষ হিসেবে পাইনি, তারা অনেক ভালো খেলছে। এদিকে ব্যাডমিন্টন কোর্টে বাংলাদেশি শাটলাররা প্রত্যাশার চেয়েও অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কোচ। পাশাপাশি বিশ্বমানের শাটলার তৈরিতে নানান পরামর্শ দেন তিনি। প্রথমে ভেবেছিলাম বাংলাদেশের শাটলাররা তেমন ভালো মানের না, কিন্তু তারা যথেষ্ট ভালো। তবে তাদেরকে আরো বেশি পরিচর্যার মধ্যে রাখতে হবে, এতে করে ফিটনেস ও দক্ষতার দিক দিয়ে তারা আন্তর্জাতিক মানের পর্যায়ে পৌঁছাতে পারবে। পাশাপাশি সামগ্রিক উন্নতির জন্য ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের চর্চা করলে ভালো মানের শাটলার পাওয়া যাবে, আর এদেশে সেটি অসম্ভব কিছু না বলেই মনে হয়। তবে সুখবর হলো আন্তর্জাতিক এই টুর্নামেন্টে সেরা 16তে মিশ্র দ্বৈতে পাকিস্তানের কাছে ওয়াক ওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের শাপলা ও পরশ, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার হলেন ফিফার 2 সহ সভাপতি। বৃহস্পতিবার জুরিখে একটি হোটেল থেকে সুইস পুলিশ গ্রেফতার করেন হন্ডুরাসের আলফ্রেদো হাউইট ও প্যারাগুয়ের হুয়ান অ্যাঙ্গেল নাপুতকে। ফিফার সহ সভাপতি পদ ছাড়াও বর্তমানে কানকাকাফের সভাপতির দায়িত্বে রয়েছেন আলফ্রেদো, এবং নাপুত পালন করছেন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের সভাপতির দায়িত্ব। অর্থ, মানব পাচার ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হন ফিফা কার্যনির্বাহী কমিটির প্রভাবশালী এই 2 সদস্য। এদিকে ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে মার্কিনীদের অনুসন্ধান ও গ্রেফতার প্রক্রিয়ায়
ফিফার পূর্ণ সহযোগিতা রয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল কনফেডারেশনের সভাপতি জেরেমি ওয়েফ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর চলতি বছর মে মাসে ক্যানকাকাফের দায়িত্ব নেন আলফ্রেদো হাউইট। আর নাপুত কনমেমবেলের সভাপতি নির্বাচিত হন চলতি বছরের মার্চে। ফলে এবার প্রশ্নবিদ্ধ হলেন ফিফার নবনিযুক্ত কর্মকর্তারাও। এদিকে সুইজারল্যান্ডের আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেফতার হওয়া কর্মকর্তাদের তালিকায় আপাতত নিষিদ্ধ সভাপতি সেপ ব্ল্যাটার ও প্রধান সহ সভাপতি জেরমে ভালকের নাম নেই। তদন্ত প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। ফিফা কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়টি সম্পর্কে আমরা জানি। দুর্নীতি নির্মূলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব ধরনের সাহায্য করতে ফিফা সম্পূর্ণ প্রস্তুত। বর্তমান সহসভাপতিদের গ্রেফতার স্পষ্ট করে দেয় ফিফার ভাবমূর্তি উজ্জ্বল করতে আমরা কতটা মরিয়া। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বর্তমানে বিশ্বকাপ 32 দেশের হলেও অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়িয়ে 40 করার পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আর সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের বিশ্বকাপ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে তারা। ঘুষ আর দুর্নীতির অভিযোগে জর্জরিত ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা এখন রয়েছে ইমেজ সংকটে। নিজেদের হারানো ভাবমূর্তিতে পরিবর্তন আনার জন্য সুইজারল্যান্ডের জুরিখে এক বৈঠকের আয়োজন করে ফিফার বর্তমান কার্যনির্বাহী কমিটি। এ সভায় ফিফার পুনর্গঠনের জন্য আলোচিত বিভিন্ন ইস্যুর পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর প্রস্তাব ওঠে। বর্তমান সময়ে ফিফার ফুটবল বিশ্বকাপ 32 দলের অংশগ্রহণই হয়ে থাকে। অংশগ্রহণকারীর সংখ্যাটা 32 থেকে বাড়িয়ে 40 দলের করার প্রস্তাবটি ইতিমধ্যেই কার্যনির্বাহী কমিটির সভায় পাশ হয়ে গেছে। আর সেক্ষেত্রে টুর্নামেন্টের পদ্ধতিতেও আসবে বেশ কিছু পরিবর্তন। সংস্থাটির সদস্যদের সম্মতি ছাড়াই ফিফার কার্যনির্বাহী কমিটি এই প্রস্তাবটি পাশ করতে পারবে বলে জানায় সংস্থাটি। যদিও 2026 সালের আগে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করার কোনো সম্ভাবনা নেই। 40 দলের অংশগ্রহণে বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হলে 30 দিনের এই টুর্নামেন্টের পরিসর আরো 7 দিন বেড়ে যাবে। সেই সাথে ম্যাচের সংখ্যা বাড়বে 32টি। তবে ফরম্যাট একই থাকবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আয়োজক দেশের উপর চাপ কিছুটা হলেও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 2019 সালে ফিফার 209টি সদস্য দেশের ভোটে নির্বাচিত হবে 2026 সালের বিশ্বকাপের আয়োজক দেশ। তবে এই অতিরিক্ত 8টি দল কিভাবে নির্বাচন করা হবে তা এখনো নিশ্চিত করেনি ফিফা। এর আগে 2013 সালে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি সর্বপ্রথম 40 দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব ফিফার কার্যনির্বাহী সভায় উত্থাপন করেছিলেন। 1930 সালে প্রথম বিশ্বকাপে দলের সংখ্যা ছিল 13টি। 1934-এ সেটি দাঁড়ায় 16টিতে। 1938-এ সেই সংখ্যাটা কমে আসে 15টিতে। 1950 সালে তা আরো কমে দাঁড়ায় 13টি। তবে 1954 থেকে 1978 সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নিয়েছে 16টি করে দল। এরপর 1982 থেকে 1994 সাল পর্যন্ত 24 দলের অংশগ্রহণে বিশ্বকাপ আসরের আয়োজন হতো। পরে 1998 সাল থেকে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়িয়ে 32 করা হয়। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। কোপা দেল রের খবর। নু ক্যাম্পে ভিয়ারনোভেন্সকে 6-1 গোলে বিধ্বস্ত করে শীর্ষ 16 নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে শেষ 10 মিনিট 10 জন নিয়ে খেলায় বার্সা কোচ লুইস এনরিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার প্রথম লেগের ম্যাচে কাদিজের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েও সমালোচনার মুখে রিয়াল মাদ্রিদ। কারণ নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার চেরিশেভকে মাঠে নামানোয় এখন আসর থেকে বাদ পড়ার শঙ্কায় আছে লস ব্লাঙ্কোসরা। তৃতীয় সারির দল হওয়া সত্ত্বেও ভিয়ানোভেন্সের মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্র করেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এবার ঘরে মাঠ নু ক্যাম্পে ফিরতি লেগের ম্যাচে তাই মেসি, নেইমার ও সুয়ারেজকে না পেলেও কোনো ছাড় দেয়নি স্বাগতিকরা। শুরুটা করেন দানি আলভেস। ম্যাচের বয়স যখন 4 মিনিট তার একক নৈপুণ্যে লিড পায় স্বাগতিকরা। এরপর 21 মিনিটে কাতালানদের হয়ে লিড দ্বিগুণ করেন সান্দ্রো রামিরেস। যদিও তার 8 মিনিট পরেই অতিথিদের হয়ে হুয়ান ফ্রান একটি গোল পরিশোধ করে ইঙ্গিত দিচ্ছিলেন দড়ায় ফেরার। কিন্তু অতটুকুই। এরপর বার্সার ক্ষিপ্রগতির ফুটবলের সাথে আর তাল মেলাতে পারেনি ভিয়ানোভেন্স। ম্যাচের 31 মিনিটে সান্দ্রো দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতি থেকে ফিরে 51 মিনিটে হাদ্দাদি গোল করে বার্সাকে এগিয়ে নেন 4-1 ব্যবধানে। এরপর 69 মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার সান্দ্রো নিজের হ্যাট্রিক পূরণ করে আনন্দে মাতান নু ক্যাম্পের গ্যালারি ভর্তি দর্শক।
এরপর 76 মিনিটে ভিয়ানোভেন্সের কফিনের শেষ পেরেটি ঠুকে দেন হাদ্দাদি। তবে ম্যাচ শেষ হবার 10 মিনিট আগে বার্সা ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ ব্যথা পেয়ে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। কিন্তু ততক্ষণে জয় নিশ্চিত বার্সার, তাই সাইড বেঞ্চে বসে থাকা নেইমার সুয়ারেজদের মাঠে না নামিয়ে 10 জন নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ চালিয়ে যান কোচ লুই এনরিকে। তাই সেরা 16 নিশ্চিত হলেও সমালোচনার মুখে পড়েন বার্সা কোচ এনরিকে। এদিকে অপর ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কাদিজের মাঠে স্বাগতিকদের বিপক্ষে রোনালদো, বেল, বেনজেমাকে ছাড়াই লড়াইয়ে নামে রিয়াল মাদ্রিদ। তারপরও ইনজুরি জর্জরিত মাদ্রিদিস্তানরা ম্যাচের 3 মিনিটে এগিয়ে যায় চেরিশেভের গোলে। কিন্তু রিয়ালের তখনও জানা ছিল না আগের ক্লাব ভিয়ারিয়ালে থাকা অবস্থায় চেরিশেভের এক ম্যাচে নিষেধাজ্ঞার বিষয়টি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই চেরিশেভের বদলি হিসেবে ম্যাথিউ কোভাচিচকে নামান রাফা বেনিতেজ। এরপর ম্যাচের 65 ও 74 মিনিটে ইসকোর জোড়া গোল ব্যবধান বাড়ালে স্বস্তি পায় রিয়াল। 88 মিনিটে মার্কোয়েজ কাদিজের হয়ে একটি গোল পরিশোধ করলেও তা যথেষ্ট ছিল না। ফলে প্রথম লেগে জয় নিয়ে মাঠ ছাড়লেও নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ান স্ট্রাইকার চেরিশেভকে মাঠে নামানোয় কোপা দেলের আসর থেকে হয়তো ছিটকে পড়তে পারে রিয়াল মাদ্রিদ। ফারজানা মুমু, সময় সংবাদ। কোপা দেল রেতে নিষিদ্ধ ফুটবলার ডেনিস চেরিশেভকে খেলানোয় কাদিজের বিপক্ষে 3-1 গোলের জয় পেলেও সমালোচনার মুখে পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে বিষয়টি সম্পর্কে অবগত না হওয়া এবং চেরিশেভকে মাঠে নামানোটা নিজেদের ভুল বলে স্বীকার করেছে লস ব্লাঙ্কোসরা। গেল মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে 3 ম্যাচে হলুদ কার্ড দেখেন চেরিশেভ। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিলেও নিয়ম অনুযায়ী সে ম্যাচে নিষিদ্ধ ছিলেন এই রাশিয়ান। তবে সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও তাকে মাঠে নামান রিয়াল কোচ রাফাল বেনিতেজ। সে ম্যাচে গোলও করেন চেরিশেভ। বিষয়টি নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে কাদিজ। গেল মৌসুমে ওসাসুনাকে নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামানোয় কোপা দেল রে থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে স্পেনের ফুটবল বোদ্ধাদের মতে ফুটবলের স্বার্থে রিয়ালকে নিষিদ্ধ করা ঠিক হবে না। তাছাড়া ওসাসুনার চেয়ে রিয়াল মাদ্রিদ অনেক প্রভাবশালী দল। দেশ বিদেশের দাবাড়ুদের অংশগ্রহণে 6 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ। এই উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত এবারের লিগে 10টি দল অংশ নিচ্ছে। দেশ বিদেশের গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, নারী আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার ও শীর্ষস্থানীয় রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়রা দেশের সবচেয়ে বড় এই দাবা ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে। 6 ডিসেম্বর বেলা 11টায় প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের উদ্বোধন হবে। 9 দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে 14 ডিসেম্বর। মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে 25তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। এই উপলক্ষে বৃহস্পতিবার ফেডারেশনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফেডারেশনের কর্মকর্তা সহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 29টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এছাড়া 20 ডিসেম্বর থেকে একই ভেন্যুতে শুরু হবে 26তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। এই দুটি টুর্নামেন্টের আয়োজনের জন্য প্রায় 26 লক্ষ টাকার বাজেট ধার্য করা হয়েছে। এসএ গেমসে পুরুষ ও নারী জাতীয় দলের সুযোগ পাওয়া অনেক খেলোয়াড়ই খেলবেন এই টুর্নামেন্টে। দক্ষিণ এশিয়ান গেমসের আগে যাকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন খেলোয়াড়রা। ডোপ নেয়ার দায়ে শাস্তি পাওয়া 26 জন অ্যাথলেটকে ডেকে পাঠিয়েছে ইতালি অ্যান্টি ডোপিং প্রতিষ্ঠান। অ্যাথলেটরা এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। 2 বছর নিষিদ্ধ অ্যাথলেটদের মধ্যে রয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ফ্যাব্রিও দোনাতো, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে লং জাম্পে চ্যাম্পিয়ন অ্যান্ড্রু হোই এবং ইউরোপিয়ান ম্যারাথন চ্যাম্পিয়ন ড্যানিয়েল মিউচি। ডোপ নিয়ে মাঠের পারফরমেন্স প্রভাবিত করার অভিযোগে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান অ্যাথলেটরা। আর ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে হয়তো অংশ নিতে পারবেন না ইতালি নিষিদ্ধ এই অ্যাথলেটরা। বান্ধবী রিভা স্টিন ক্যাম্পে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করেছেন দেশের সুপ্রিম কোর্ট। অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড নয়, ইচ্ছে করেই প্রেমিকাকে খুন করেছেন পিস্টোরিয়াস। 1 বছর আগে দেয়া রায় বাতিল করে নতুন করে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্টিন ক্যাম্পের মায়ের আপিলের শুনানির প্রেক্ষিতে পিস্টোরিয়াসের বিরুদ্ধে নতুন করে কয়েকটি গুরুতর অভিযোগের প্রমাণ পেয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি প্যারোলে মুক্তি পেলেও নিজ বাসায় গৃহবন্দী আছেন আলোচিত এই ব্লেড রানার। আদালতের দেয়া 5 বছরের কারাভোগের 1 বছর ইতিমধ্যেই পার করেছেন অলিম্পিক ও প্যারা অলিম্পিকে অংশ নেয়া এই স্প্রিন্টার। আর নতুন রায়ে সর্বোচ্চ 15 বছরের সাজা হতে পারে পিস্টোরিয়াসের।
2013 সালে বিশ্ব ভালোবাসা দিবসে নিজ বাসায় বান্ধবী স্টিন ক্যাম্পকে হত্যা করেন প্রোটিয়া ব্লেড রানার পিস্টোরিয়াস। That the shooting had been unlawful and then apply the legal principles pertaining. সেক্স টেপ কেলেঙ্কারি ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। জাতীয় দল সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনার ভিডিও বের করে ব্ল্যাকমেইল করার অভিযোগের তদন্ত চলাকালে এমন কথা বললেন লস ব্লাঙ্কোস স্ট্রাইকার। সেক্স টেপ কেলেঙ্কারির ঘটনায় এই প্রথম নিজের অবস্থান তুলে ধরলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেনজামা। নিজেকে নির্দোষ ও তদন্ত শেষে সব সংশয় কেটে যাবে বলেও দাবি করেন এই ফরওয়ার্ড। সতীর্থ ম্যাথুকে ঘনিষ্ঠ বন্ধু ও টাকা নিয়ে কখনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বেনজামা। ভালোভাবেই সব ঠিক হয়ে যাবে। ক্যামেরার সামনে আমি কোনো গেম খেলিনি। ম্যাথু আমার বন্ধু, টাকার ব্যাপারে ওর সাথে কখনো কথাই হয়নি। আবারও আমরা একত্র হব, ইউরো ফুটবলে জয়ের জন্য খেলব। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2016 নারী টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ বাছাই পর্বের সেমিফাইনালে জিম্বাবুয়েকে 31 রানে হারালো জাহানারার দল। রংপুরকে হারিয়ে টানা তৃতীয় জয় বরিশালের চিটাগংকে হারালো কুমিল্লা। বিপিএল এর কোয়ালিফায়ার নিশ্চিত হলো মাশরাফি ও মাহমুদুল্লাহর দলের। দুর্নীতির অভিযোগে ফিফার 2 সহ সভাপতি আলফ্রেদো হাউইট ও হুয়ান অ্যাঙ্গেল নাপুথ জুরিক থেকে গ্রেফতার। 2026 সাল থেকে 40 দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা। এবং কোপা দেল রেতে বিতর্কের রাতে জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞায় থাকা চেরিশেভকে মাঠে নামানোয় আসর থেকে বাদ পড়ার শঙ্কা লস ব্লাঙ্কোসদের। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে এখন সময়।